আসসালামু আলাইকুম, দিস ইজ নিয়াজ। ওয়েলকাম এভরিবডি। লিটারেচার টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা ডিপার্টমেন্ট অফ ইংলিশ আছো, অনার্স ফার্স্ট ইয়ারে আছো, তোমাদের পড়োশ বইয়ের প্রথম টপিকসটা হলো অফ স্টাডিজ। অফ স্টাডিজ ইজ রিটেন বাই ফ্রান্সিস ব্যাকন। আসো আমরা এই টপিকসটা পড়ব। অফ স্টাডিজ ইজ রিটেন বাই ফ্রান্সিস ব্যাকন। তো ফ্রান্সিস ব্যাকন এর জন্ম হলো 1561 এবং মৃত্যু হলো 1626। এই হলো আমাদের ফ্রান্সিস ব্যাকন, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপরে তার উপাধি হলো তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ এসে। যাকে বলা হয় ফাদার অফ ইংলিশ এসে মানে প্রবন্ধের জনক, ফার্স্ট এসেইস্ট ইন ইংলিশ লিটারেচার। সে প্রথম এসেইস্ট, প্রবন্ধিক ইন ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যে। ফাদার অফ মডার্ন প্রোজ, আধুনিক গদ্যের জনক বলা হয়। ফাদার অফ ইম্পেরিজম, প্রয়োগবাদের জনক বলা হয়। ফাদার অফ এক্সপেরিমেন্টাল সায়েন্স, পরীক্ষামূলক বিজ্ঞানের জনক বলা হয়। এরপরে মাস্টার অফ অ্যাপ্রিজিজম অ্যান্ড এ টার্সেন্স। তো এই আমাদের যখন আমরা যে কোনো একটা টপিকস পড়তে যাব, আমরা ওই কবি সম্পর্কে ডিটেলস জানবো, কারণ আমরা বিসিএস, ব্যাংক, প্রাইমারি, এনটিএসসি বিভিন্ন পরীক্ষা দিব। তো সে কারণে আমাদের এই লিটারেচার থেকে বিসিএসে 15 মার্কস আসে। তো এই কারণে আর যখন তুমি তোমাকে জানতে পারবে ভাইবা বোর্ড যে ইউ আর এ স্টুডেন্ট অফ ইংলিশ লিটারেচার, তখন তোমাকে ইংরেজি সাহিত্য দিয়ে কোশ্চেনগুলো করা হবে। এরপরে ফ্রান্সিস ব্যাকন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। ফ্রান্সিস ব্যাকন একজন ইংরেজ কান্ট্রি টেলার অ্যান্ড এ স্টেটসম্যান, লয়ার অ্যান্ড এ ন্যাচারাল ফিলোসফার। তিনি একাধারে অ্যাটর্নি জেনারেল এবং লর্ড চ্যান্সেলর হিসাবেও দায়িত্ব পালন করেন এবং তিনি 1584 সালে পার্লামেন্টের সদস্য হয়েছিলেন এবং 1603 সালের দিকে নাইট উপাধি লাভ করেন। তার বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে এসেইস্ট, অফ স্টাডিজ, অফ ট্রুথ, অফ লাভ, অফ ফ্রেন্ডশিপ, অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ। আসলে একটা বিষয় হলো ফ্রান্সিস ব্যাকনের সকল লেখাগুলা ইনি অফ দিয়েই শুরু করেন। এই যে দেখতে পাচ্ছ অফ স্টাডিজ, এটা তোমরা ফার্স্ট ইয়ার পড়বো, আজকে আমরা এটা পড়বো। অফ ট্রুথ, অফ লাভ, অফ ফ্রেন্ডশিপ, অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, এগুলো আমরা থার্ড ইয়ারে পাবো। এরপরে তার আদার ওয়ার্কস আছে কি, দি অ্যাডভান্সমেন্ট অফ এ লার্নিং, অফ স্টাডিজ এর সারসংক্ষেপটা আমরা একটু দেখব। যে ফ্রান্সিস ব্যাকনকে ইংরেজি সাহিত্যের গদ্যের জনক বলা হয়। ইংরেজি সাহিত্যের যে প্রবন্ধগুলো তিনি রচনা করেছেন তা আত্মগত ভাবনার সমৃদ্ধ। তার লেখা অত্যন্ত যুক্তিপূর্ণ এবং অলংকৃত। ফ্রান্সিস ব্যাকনের অফ স্টাডিজ প্রবন্ধটি অধ্যয়ন বা পাঠ বিষয়ে রচনা করেছেন। এখানে তিনি পাঠ্যাভ্যাসের গুরুত্ব, এর প্রয়োজনীয়তা, সুফল ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন। ব্যাকন বলেছেন যে ব্যক্তিগত জীবনে ভাষাগত মাধুর্যতা উন্নয়নের পাঠের গুরুত্ব অপরিসীম, কারণ একজন মানুষ পাঠের মাধ্যমেই নিজেকে অভিজ্ঞ ও বিশ্বায়ন করে গড়ে তোলেন। একজন মানুষ ভিন্ন ভিন্ন বিষয় অধ্যয়নের মাধ্যমে ওই বিষয়ের বিশেষ জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারেন। তিনি বলেন, হিস্ট্রি মেক্স ম্যান ওয়াইজ, poets and witty, the mathematics, subtitled nature, philosophies, deep moral grave and logical and rhetoric, able to content. ইতিহাস মানুষকে বিজ্ঞ করে তোলে, কবি হয়ে ওঠে উপস্থিত বুদ্ধিসম্পন্ন, গণিত করে সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন, দর্শন করে তোলে গভীর, নৈতিকতা সম্পন্ন এবং যুক্তিবিদ্যা এবং বাক্যালঙ্কার যুক্তিতে পারদর্শী করে তোলে। লেখক এটাকেও দেখাতে চেয়েছেন যে কোন ধরনের বিষয় পাঠ্যাভ্যাস থাকা উচিত এবং কোন বিষয়গুলো এড়িয়ে চলা উচিত। তিনি আরও বলেন, সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বই আমাদের সাথ নিতে হবে
আদার টু বি স্যালুড, কিছু বই গলদগর মুখস্থ করতে হবে, অ্যান্ড সাম ফিউ টু বি চিউড, কিছু বই চাবাইতে হবে, অ্যান্ড ডাইজেস্ট এবং হজম করতে হবে। কিছু কিছু বই আছে যেগুলো শুধু স্বাদ গ্রহণ করতে হয়, কিছু কিছু বই না বুঝিয়ে মুখস্থ করতে হবে, এবং কিছু কিছু বই ধীরে ধীরে গ্রহণ করতে হবে, আয়ত্তস্থ করতে হবে। তিনি মনে করেন শরীর ঠিক রাখার জন্য যেরকম ব্যায়াম অপরিহার্য, ঠিক তেমনি কারো আত্মার বিকাশের জন্য পাঠ্যাভ্যাস অপরিহার্য। এবার জেনে রাখা ভালো, ফাদার অফ ইংলিশ প্রোজ যাকে বলা হয়, ফ্রান্সিস ব্যাকনকে ফাদার অফ ইংলিশ প্রোজ জন উইলসলিস, এরপরে ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ আলফ্রেড দ্য গ্রেট। এরপরে আসো ফাদার অফ ইংলিশ প্রোজ প্রশ্নে আলফ্রেড দ্য গ্রেট, জন উইলস এর নাম না থাকলে ফ্রান্সিস ব্যাকন সঠিক উত্তর হবে। লক্ষণীয়, তার অধিকাংশ প্রবন্ধের নাম অফ দিয়ে শুরু করেছেন এবং এসে শব্দটি তিনিই প্রথম ব্যবহার করেছেন। এরপরে এক্সেপশনাল নোট, এখানে আমাদের পাবো অফ রিফরমেশন, এরপরে পাবো অফ এডুকেশন, এরপর অফ হিউম্যান বন্ডেজ। তো এইখানে অফ এডুকেশন প্রোজ এইটা 1644, এইটা জন মিল্টন, এইটা বেশ তোমরা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় পেয়ে থাকবে। এরপরে আমরা অফ স্টাডিজটা একটু আমরা এই প্রবন্ধটা ধরে ধরে লাইন টু লাইন পড়ে যাব। তোমাদের যদি কারো কাছে খাতা কলম থেকে থাকে আমাদের সাথে সাথে পড়ার সাথে সাথে একটু নোট করে নিবে। অফ স্টাডিজ বলা হয়েছে ফ্রান্সিস ব্যাকন, স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট, অ্যাড ফর অ্যাবিলিটি। স্টাডিজ পড়াশোনাটা সার্ভ সেবা প্রদান করে থাকে, ফর ডিলাইট আনন্দ, পড়াশোনাটা তোমাকে আনন্দ দিয়ে থাকে। তাহলে তোমাকে কিভাবে আনন্দ দেয় দেখো, এরপর বলা হয়েছে আনন্দ দিয়ে থাকে। ফর অর্নামেন্ট পড়াশোনাটা তোমাকে সাজসজ্জা দিয়ে থাকে, অ্যান্ড ফর অ্যাবিলিটি তোমাকে সামর্থ্যবান করে তোলে। তাহলে কি বলতে পারি, স্টাডি সার্ভ ফর ডিলাইট পড়াশোনাটা আমাদের আনন্দ দিয়ে থাকে, ফর অর্নামেন্ট আমাদের সাজসজ্জা করে থাকে, অ্যান্ড ফর অ্যাবিলিটি আমাদের সামর্থ্যবান করে তোলে। দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট, দেয়ার চিফ ইউজ আমাদের প্রধানত ইউজ ফর ডিলাইট আনন্দ দিয়ে থাকে, ইজ ইন প্রাইভেটনেস এইটা দিয়ে থাকে আমাদের ব্যক্তিগত সময়, অ্যান্ড রিটার্নিং অবসরে। তাহলে এইটা আবার একটু আমরা রিপিট করি যে স্টাডি সার্ভ ফর ডিলাইট, অর্নামেন্ট, অ্যাবিলিটি পড়াশোনাটা আমাদেরকে সেবা প্রদান করে থাকে, আনন্দ, সাজসজ্জা, অ্যাবিলিটি এই তিনটেরই আবার আমরা এক্সপ্লেন করেছি দ্যাট চিফ ইউজ ফর ডিলাইট এই যে আমাদের আনন্দ দেয়, আনন্দটা কিভাবে দেয়, আনন্দটা তখন দেয় ইজ ইন প্রাইভেটনেস যখন একটা মানুষ ব্যক্তিগত সময় অবসর সময়টা কাটায়, যখন বইটাই হয় তার বেস্ট ফ্রেন্ড, বেস্ট কম্পেনিয়ন, তখন সে ব্যক্তিগত সময় এবং রিটার্নিং অবসর সময়। যেমনটা একটা মানুষ গভ টিম্পলার যখন তিনি অবসরে যায়, অবসরে যাবার পরে তার দেখা যায় ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই দূরে দূরে শিফট হয়ে যায়, তখন ওই মানুষটা বার্ধক্য বয়সে ওই বইটাই তার মূল সঙ্গী, মূল সাথী হয়ে যায়। সেইটি বুঝেছে দেয়ার চিফ ইউজ অফ ডিলাইট আনন্দ দিয়ে থাকে, ইজ ইন প্রাইভেটনেস ব্যক্তিগত সময়, অ্যান্ড রিটার্নিং অবসর সময়। এই গেল আমাদের ডিলাইটের সংজ্ঞা। এরপর আসো অর্নামেন্টের সংজ্ঞা দেব। বলা হয়েছে ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকারেজ, এই অর্নামেন্টটা আমাদের কখন দেয়, যুক্তিতর্কে। ধরো কেমব্রিজ ইউনিভার্সিটি অথবা অন্য একটা বিশ্ববিদ্যালয়, ধরো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তো দেখা গেল যে এই যে দুই ইউনিভার্সিটি তর্ক বিতর্ক করে, ডিভাইড করে, তোমরা বিভিন্ন সময় টিভিতে দেখে থাকবে বা তোমাদের বিভিন্ন জনের কলেজেও ডিভাইড ক্লাব আছে। এই যে দুই একজন পক্ষদল বিপক্ষ দল তর্ক বিতর্ক করে। এখন যখন তারা তর্ক বিপক্ষ করে, পক্ষদল বিপক্ষ দলকে কি গালি দিয়ে হারিয়ে দেয় না, তারা যুক্তি তর্ক করে, খুব সুন্দর সুন্দর অর্নামেন্ট ব্যবহার করে। সেইটা বলা হয়েছে ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকারেজ, যুক্তি তর্ক দিয়ে থাকে, যুক্তি তর্ক দিয়ে পক্ষদল বিপক্ষ দল বা বিপক্ষ দল পক্ষ দলকে হারিয়ে দেয়, এইটা বুঝাইতে চেয়েছি। অ্যান্ড ফর অ্যাবিলিটি কখন সামর্থ্যবান হয় দেখো, ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন। দেখো
তুমি যদি একটা মানুষ হাইলি এডুকেটেড হয়, সে একটা বিজনেস দেয়, মেডিসিনের দোকান দেয়, এই যে সে মেডিসিনের দোকানটা দেয়, তখন বলা হয় যে জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন, সে বিচার কার্য করতে পারে এবং তার স্বভাব অভাবটা বুঝতে পারে। তো তাহলে আমরা পেলাম অফ স্টাডি সার্ফার ডিলাইট অর্নামেন্ট অ্যাবিলিটি। পড়াশোনাটা আমাদেরকে তিনটা বিষয় করে থাকে, ডিলাইট আনন্দ দিয়ে থাকে, অর্নামেন্ট সাজসজ্জা করে থাকে, অ্যান্ড অ্যাবিলিটি আমাদের সামর্থ্য করে তোলে। তো তাহলে সেই তিনটে আবার ব্যাখ্যা আমরা দিলাম। অর্নামেন্ট কখন দেয়? আমাদের ডিলাইট দেয়, আনন্দ দেয় ব্যক্তিগত সময়, এরপর অর্নামেন্ট দেয় যুক্তিতর্কের সময়, এবং অ্যাবিলিটি দেয় একটা ব্যবসা করতে গেলে তখন। এটুকু আই হোপ ক্লিয়ার। ফর এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট, এই যে একজন এক্সপার্ট ম্যান অভিজ্ঞ ব্যক্তি, সে কার্যকর হয় কখন হয়? ফর পারহাপস জাস্ট টু পার্টিকুলার অন বাই অন, একজন পারফেক্ট ম্যান পরিপূর্ণ মানুষ, সে একটার পরে একটা কি করতে পারে? অন বাই অন, একটার পর একটা বিচার কার্য করতে পারে। বাট দি জেনারেল কাউন্সিলস and the plots and a marshalling of affairs come best from those that are learned। তো বলা হয়েছে ইন দ্য জেনারেল কাউন্সিল, এ সাধারণ অধিবেশনে, and the plots and a marshalling হলো শাসন ব্যবস্থা of affairs, শাসন ব্যবস্থাটা come best from those that are learned, শাসন ব্যবস্থাটা তার কাছ থেকে আসে, কাম বেস্ট ফরম দোজ, তার কাছ থেকে আসে, দ্যাট আর লার্ন, যে শিক্ষিত ব্যক্তি। এখন আমরা কিছুদিন আগে হয়তো বা দেখতে পেয়েছো তোমরা, বিভিন্ন এলাকায় বিভিন্ন জন জনপ্রতিনিধি, তাদের কোনো হাইলি এডুকেটেড নেই, এমনকি তারা অনেকে অনেক জায়গায় শিক্ষিত বলা হয়। এখন সে যদি আমাদের জনপ্রতিনিধি হয়, তাহলে কাম বেস্ট দোজ ফরম আর দ্য লার্নেড পারসন, আমরা মনে করি ভালোটাই আসবে শিক্ষিত ব্যক্তির কাছ থেকে। কিন্তু তুমি যদি তোমার এলাকার জনপ্রতিনিধি, তোমার চেয়ারম্যান যদি হয় 8 পাস, তাহলে তুমি কিভাবে মনে করো তার কাছ থেকে তুমি ভালোটা আশা করবা? এটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা, রং কনসেপ্ট। এইটা বলা হয়েছে এখানে। এরও বলেছে টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডি ইজ সলোড, তুমি যদি স্পেন্ড টু মাচ টাইম, তুমি যদি অনেক সময় ব্যয় করো ইন দি স্টাডি, পড়াশোনার পিছনে, ইজ সলোদ, তাহলে তোমার সেটা মনে করবো আমি আলসেমি। টু ইউজ দেম টু মাচ ফর দি অর্নামেন্ট ইজ অ্যাফেকশন, যদি আমি মনে করি যে তোমার এই ইজ টু মাচ ফর দ্য অর্নামেন্ট, যদি তুমি প্রতিটি কথায় অনেক বেশি অর্নামেন্ট ব্যবহার করো, দ্যাট মিনস আমার অফলাইনে যারা স্টুডেন্টরা পড়ে, এবছর 4th ইয়ার একটা স্টুডেন্ট আছে, ও খুব কথা বলার মধ্যে ক্লাসে বসে আমি যদি কোনো পড়া জিজ্ঞেস করতাম, খুব অর্নামেন্ট ব্যবহার করতো। আসলে সকল ক্ষেত্রে তোমার অর্নামেন্টটা এক্সেসিভ দরকার নাই। এই যে তুমি অর্নামেন্টটা তুমি বেশি ব্যবহার করো, এখানে বলা হয়েছে অর্নামেন্ট ইজ অ্যাফেকশন, তাহলে মনে করা হয় তোমার একটা অহংকার। আর একটা বিষয় আমি তোমাদের মেসেজ দিয়ে রাখি, আমাদের কিন্তু অফলাইন এবং অনলাইনের ব্যবস্থা আছে, এবং আমাদের এক্সক্লুসিভ হ্যান্ডনোট আছে, এবং আমাদের বইও আছে। তো যদি তোমরা কেউ আমাদের কাছে আমাদের ভিডিও দেখে ভালো লাগে থাকে বা ভালো লাগে, তো তাহলে তোমরা আমাদের কাছে এডমিশন নিতে পারবে। তো এই যে বলা হয়েছে অর্নামেন্ট ইজ অ্যাফেকশন, এটা একটা অহংকার। টু মেক জাজমেন্ট, যদি তুমি প্রতিটি কথায় প্রতিটি জায়গায় বিচার কার্য করো, হোলি বাই দেয়ার রুলস ইন দ্য হিউমার অফ স্কলার, তাহলে মনে করা হবে এই যে প্রতিটি কথায় তুমি যদি বিচার কার্য করা হয়, তাহলে মনে করবে দেয়ার রুলস অফ হিউমার স্কলার, তাহলে এই যে স্কলারের একটা দুর্বলতা। তুমি যে কোনো পরিবেশ যেভাবে আসুক না কেন খাপ খেয়ে নিতে হবে, এইটাই হলো বাস্তবতা। আর সেইটা যদি তুমি না মেনে নিতে পারো, তাহলে আমরা মনে করব তোমার একটা দুর্বলতা আছে। এরপর বসে দে পারফেক্ট নেচার, এই দে পারফেক্ট নেচার এটা এখানে প্রোনাউন ব্যবহার করা হয়েছে। দে পারফেক্ট নেচার দ্যাট মিনস স্টাডি অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, এই পড়াশোনাটা আমাদের পরিপূর্ণতা হয় এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার মাধ্যমে। যেমনটা তোমরা জেনে থাকো, ইঞ্জিনিয়ারিং পড়লে বা মেডিকেলে পড়লে লাস্টের বছর একটা ইন্ট্রেনিং ব্যবস্থা হয়, তো অবশ্যই পড়াশোনার পরবর্তীতে আমাদের একটা প্র্যাকটিক্যালি যেতে হয়। সেইটা বলা হয়েছে যে স্টাডি আর পারফেক্টেড, পরিপূর্ণ হয় বাই এক্সপিরিয়েন্স দ্বারা। ফর ন্যাচারাল অ্যাবিলিটিস, আমাদের ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক ন্যাচারাল প্লান্টস, ন্যাচারাল অ্যাবিলিটিস এই প্রকৃতি, আর লাইক ন্যাচারাল প্লান্টস এটা একটা প্রকৃতির চারা গাছের মতো। দ্যাট আর নিড প্রুনিং, সেটাকে অবশ্যই আমাদের কেটে ছেটে পরিষ্কার করতে হবে।
বাই স্টাডি পড়াশোনা দ্বারা। একটা মানুষের হৃদয়ে বা একটা মানুষের মনের ভিতরে যদি আগাছা জন্মায় তাহলে সেই আগাছাটাকে অবশ্যই আমরা পরিষ্কার করব কি দিয়ে? আমাদের মনের আগাছা তো দেখা গেল বাহিরের আগাছা একটা দা কাস্তে দিয়ে পরিষ্কার করা যায়, কিন্তু মনের আগাছাটা পরিষ্কার করতে হবে বাই স্টাডি পড়াশোনা দ্বারা। এরপর বলা হয়েছে and study themselves do give forth direction too much at large and except by be bound in by experience corrupty man contempt study. corrupty man চালাক চতুর মানুষ, contempt অভিযোগ করে স্টাডি পড়াশোনাটা। অনেক চালাক চতুর মানুষ পড়াশোনাটাকে অভিযোগ করে যে পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়েছে, মেবি তোমরা শুনেছো। সিম্পল ম্যান এডমিয়ার দেম, সাধারণ মানুষ, এই যে আমি আছি বা তোমরা যারা মধ্যবিত্তরা আছে, আমরা মধ্যবিত্তরা আমরা চাই পড়াশোনা করে ডেভেলপ হওয়া, নিজের জীবনটাকে ডেভেলপ করতে, নিজের পরিবারটাকে ডেভেলপ করতে, সমাজে একটা আইডেন্টিটি নিতে। এইটাকে বলা হয়েছে তুমি এবং আমি, এরা হলেন সিম্পল ম্যান। সিম্পল মেন এডমিয়ার দেম, এই সাধারণ মানুষ আমরা প্রশংসা করে থাকি। অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম, ওয়াইজ কারা? জ্ঞানীরা। দেখো তিনটে শ্রেণীর কথা এখানে মানুষের কথা বলা হয়েছে। কারাপ্টি ম্যান চালাক চতুর মানুষ পড়াশোনাটাকে অভিযোগ করে। এরপরে সিম্পল ম্যান অ্যাডমিট দেন, সিম্পল ম্যান হলো সাধারণ মানুষরা, তারা পড়াশোনাটাকে প্রশংসা করে তুমি এবং আমি। অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম, যারা জ্ঞানী মানুষ তারা কারোর সাথে কথাও বলে না, কোনো ধরনের অভিযোগ করে না, সে চুপিচাপি পড়াশোনাটাকে ব্যবহার করে যায়। এরপরে আসো for they teach not their own youth, but that is wisdom without them, and above them own by observation, read not to contradict. এই যে পড়াশোনাটা, এটা আমাদের পড়াশোনা কইরা তুমি বিভিন্ন মানুষের সাথে অথবা গাড়িতে বসে অথবা টি স্টলে বসে মানুষের সাথে যে তুমি বিরোধিতা জড়াবা রাজনীতি নিয়ে, বিভিন্ন টপিকস নিয়ে, আসলে পড়াশোনাটা তোমার জন্য কোনো বিষয়ে বিরোধিতা করার জন্য নয়। এরপরে বলা হয়েছে অ্যান্ড কনফ্লিক্ট, মানুষের সাথে তুমি প্রতিটি কথায় প্রতিটি জায়গায় গিয়ে ঝগড়া করবা এমনটা নয়। নট টু বিলিভ, তোমাকে একটা মানুষ একটা কিছু বললো যে সেটা তুমি সহজে মেনে নিবে, বিশ্বাস করবে এমনটাও নয়। অ্যান্ড টেক ফর গ্রান্টেড, এবং তুমি সহজেই মেনে নিবে এমনটাও নয়। নর টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকারেজ, এটা নর টু ফাইন্ড টক কথা বলবে, অ্যান্ড ডিসকারেজ বক্তৃতা, বাট টু ওয়াচ একটা ওজন করে, অ্যান্ড কনসিডার্ড সেটা কি করে থাকে? বিবেচনা করে। সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বইয়ের আমাদের স্বাদ নিতে হবে। এরপর বলা হয়েছে আদার টু বি স্যালুড, কিছু বইয়ের আমাদের গলদগর মুখস্থ করে ফেলতে হবে, দ্যাট মিনস গিলে খেলতে হবে। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড, কিছু বই চাবিয়ে খেতে হবে। অ্যান্ড ডাইজেস্ট হজম করতে হবে, দ্যাট ইজ সাম বুকস আর টু বি রিড অনলি ইন পার্টস, কিছু বই কিছু কিছু অংশ করতে হবে। এখন এখান থেকে আমি তোমাদের একটু গ্রামারের বিষয়ে একটু টাচ দিয়ে থাকি। আমাদের কিন্তু গ্রামার এবং স্পোকেনেরও ব্যাচ চালু আছে, যদি তোমরা কেউ আমাদের সাথে এডমিশন নিতে চাও এডমিশন নিতে পারবে, এডমিশন ইজ ওপেন। তো এখানে বলা হয়েছে সাম বুকস আর টু বি টেস্টেড অ্যান্ড সাম টু বি স্যালুড। এখন যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে আমি চা খাই, ট্রান্সলেট কি, তো তোমরা অধিকাংশ 80% স্টুডেন্ট বলে থাকে আই ড্রিঙ্ক টি বলে থাকে। কিন্তু আমার বিষয়টা হলো এটা, যখন তুমি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়েছ তখন তোমার কিন্তু আই ড্রিঙ্ক টি বলতে হবে না। রুলসটা হলো এটা, যে খাদ্য দ্রব্য ফুদিয়ে খাই তারপরে ভার্ব হিসেবে টেক বসে, আই টেক টি, TAKE, আই টেক টি, আমি চা খাই। আবার যে খাদ্যদ্রব্য আমরা এখন আই টেক টি, আই হট ওয়াটার, আই হট কফি, আই এরকমের যে খাদ্যদ্রব্য গরম এবং ফু দিয়ে খাই তারপরে টেক। যে খাদ্যদ্রব্য আমরা ডক করে গিলে খাই তারপরে ভার্ব হিসেবে ড্রিঙ্ক বসে, আই ড্রিঙ্ক জুস, আই ড্রিঙ্ক কোল্ড কফি, আই ড্রিঙ্ক ওয়াটার। এরপরে বলা হয়েছে যে খাদ্যদ্রব্য খাবারের শেষ মুহূর্তে ফেলে দেওয়া হয় তারপরে ভার্ব হিসেবে চিউ বসে,
CHEW, আসলে ডাব্লিউ বললে অনেকে তোমরা বুঝবে না, মানে দ্যাট মিনস ডব্লিউ, CHEW। তো এই যে এইখানে বলা হয়েছে সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বইয়ের স্বাদ নিব, এরপর আদার টু বি স্যালোড, কিছু বই গলদগর মুখস্থ করতে হবে, অ্যান্ড সাম ফিউ টু বি চিউড, কিছু বই চাবিয়ে খেতে হবে, এরপরে অ্যান্ড ডাইজেস্ট হজম করতে হবে। দ্যাট ইজ সাম বুকস আর টু বি রিড অনলি ইন পার্টস, কিছু বইয়ের একটা একটা অংশ পড়তে হবে, আদার টু বি রিড, অন্যগুলো পড়তে হবে, বাট নট কিউরিয়াসলি, কিন্তু তুমি যে বইটা পড়বা বই পড়ার মধ্যে কৌতূহল খুঁজতে যাবে না এবং কৌতূহল খুঁজবে না। অ্যান্ড সাম ফিউ টু বি রিড হোলি, কিছু বইয়ের সকল কিছু পড়ে যাবে, অ্যান্ড উইথ অ্যান্ড ডিলিজেন্স, অ্যান্ড অধ্যবসায় হতে হবে, অ্যান্ড অ্যাটেনশন, মনোযোগ দিতে হবে। সাম বুকস অলসো মে বি রিড বাই ডেপুটি, তুমি দেখা যায় কোনো একটা টপিক কোনো একটা বিষয় তুমি পড়তে পারতেছো না, একজন সাহায্যকারী নিলা বইটা পড়ার জন্য, যেমনটা অনেক সময় আমি টাইপের জন্য একজন সাহায্যকারী নিয়ে থাকি, বিভিন্ন কাজের জন্য একজন সাহায্যকারী নিই। দ্যাট মিনস একজন গাড়ি যখন চালায় তোমরা দেখছো যে ড্রাইভার গাড়ি চালায়, পাশে একজন হেল্পার থাকে, সে বলে একটা ইনস্ট্রাকশন দেয়, এইটাকে বলা হয় ডেপুটি সহকারী। অ্যান্ড এক্সট্রাস নির্যাস মেড অফ দেম বাই আদার্স, অন্যকে দিয়ে পড়ানো হয়, বাট দ্যাট উড বি অনলি ইন দি লেস ইম্পর্টেন্ট, যদি যেটা তোমাদের কম গুরুত্ব হবে। এবার আর্গুমেন্ট, যুক্তিতর্ক, অ্যান্ড দ্য ম্যানার্স শর্ট অফ বুকস ইলস ডিস্টিল্ড, এটা ছিল চুয়ানো বা বিশুদ্ধ, বুকস আর লাইক কমন ডিস্টিল্ড ওয়াটার, এই যে চুয়ানো বইটা বিশুদ্ধ বইটা এটা হবে লাইক কমন ডিস্টিল্ড ওয়াটার, এই যে পানি থেকে ফিল্টার থেকে যেরকম পানি চুয়ে চুয়ে পরে বিশুদ্ধ হয়ে পড়ে সেটাকে বুঝাতে চেয়েছেন। এরপর বলছেন ফ্লাশি চটকদার থিংস, এমন কিছু হতে পারে। এরপর বলা হয়েছেন রিডিং মেকড এ ফুল ম্যান, এই যে মেকড বানানটা তোমরা দেখতে পাচ্ছ, এই মেকড বানানটা এটা ছিল 15 শতকের দিকে বানান। তো রিডিং মেকড এ ফুল ম্যান, তুমি যখন বই পড়বে তখন তোমার পরিপূর্ণতা হবে। এরপরে কনফারেন্স এ রেডি ম্যান, যখন সভা বক্তৃতা দেয় তখন একটা মানুষ প্রস্তুত হয়। অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, যখন তুমি লেখো তখন তোমার সম্পূর্ণ পরিপূর্ণতা হয়। এখন আমি যেটা বোঝাতে চেয়েছি, দেখো রিডিং মেকড এ ফুল ম্যান, যখন আমার অফলাইনের স্টুডেন্টরা হয় এবং যখন তোমাদের সাথে আমি গুগল মিটে ক্লাসে যাব তখন তো কিন্তু তোমাদের সকলে আমাকে পড়াটা বলতে হয়, এই যে রিডিং মেকড এ ফুল ম্যান, তখন তোমার পরিপূর্ণতা হয়। এরপরে কনফারেন্স এ রেডি ম্যান, সবাই প্রস্তুত থাকে, আমি কাকে কখন জিজ্ঞাসা করি, এই যে বলা হয়েছে কনফারেন্স এ রেডি ম্যান, মানে সভা বক্তৃতা একটা মানুষের প্রস্তুত করে। সাপোজ তুমি যারা এখন এখানে যারা আমার ভিডিওটা দেখবে অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্টরাই দেখবে, তো তোমাকে যদি বলা হয় যে তোমার জুনিয়ররা ঢুকবে, নতুন যারা ফার্স্ট ইয়াররা ঢুকবে, তো যখন তুমি এক সময় দেখা যায় তুমি ওল্ড ফার্স্ট ইয়ার হবে, পিছনে আর একটা ফার্স্ট ইয়ার ঢুকবে, তো সেই ফার্স্ট ইয়ারটাকে তোমার বরণ করে নিতে হবে। তো সেই নবীনদের উদ্দেশ্যে তোমার একটা স্পিচ দিতে হবে। এখন স্পিচ দেওয়ার জন্য এখন কি তুমি সারা রাত বাসায় বসে ঘুমাবে না, এই যে কনফারেন্স তুমি আগামী দিন কি একটা স্পিচ দিবে, দেখা যাবে 1000 মানুষের অডিটোরিয়ামের সামনে তোমার একটা বক্তব্য দিতে হবে, তখন তুমি কি করবা, এই যে কনফারেন্স রেডি ম্যান, সভা বক্তৃতার জন্য তোমাকে প্রস্তুত নিতে হবে। এমনও হতে পারে তোমার রাতের ঘুম হারাম হয়ে গেছে, ঘুমই কেন না হলো, যে আগামী দিন আমি কি বলবো কনফারেন্সে সবার সামনে। এই যে কনফারেন্স সভা বক্তৃতা এ রেডি ম্যান, একটা মানুষের প্রস্তুত রাখে। অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্টমেন্ট, এই যে আমার কাছে যারা তোমরা অফলাইনে বা অনলাইনে পড়ো, তোমাদের HW আমাকে হোমওয়ার্কটা আমাকে জমা দিতে হয়, এই যে রাইটিং অ্যান এক্সাক্টমেন্ট, যখন তুমি আমাকে ওইটা লিখে দিবে আমার পড়াটা, তখন আমি বুঝবো যে হ্যাঁ ইনশাল্লাহ তোমার পরিপূর্ণতা হয়ে গেছে, তুমি ভালো রেজাল্ট করবে। অ্যান্ড দেয়ারফোর ইফ এ ম্যান রাইট লিটল, যদি একটা মানুষ অল্প লিখে, হি নিড হ্যাভ এ গ্রেট মেমোরি, তাহলে তার মাথায় অনেক কিছু থাকতে হবে, অনেক জ্ঞান থাকতে হবে। এরপর বলা আছে ইফ হি কনফার লিটল, যদি সে অল্প পড়ে, হি নিড হ্যাভ এ প্রেজেন্ট উইট, তাহলে তার উপস্থিত বুদ্ধি থাকতে হবে। এরপর বলা হয়েছে অ্যান্ড ইফ হি রিড লিটল, যদি সে অল্প পড়ে, হি নিড হ্যাভ এ মাস কার্নিং, তার অনেক দ্রুত চালাক হইতে হবে। টু সিম টু নো দ্যাট হি ডোথ নট,
তাহলে টু সি নো তোমার এমন একটা ভান ধরতে হবে যে তুমি অনেক জানো। যেরকম এর মাঝে একটা আমার অফলাইনের স্টুডেন্ট, আমি একটা জিজ্ঞেস করছি, সে হুট করে বলছে কি আই ডোন্ট নো স্যার। আমি বলছি কি থ্যাংক ইউ, বসো। এখন এরপর আমার 30 সেকেন্ড পরে আমার মাথায় আসলো যে ডোন্ট নো তো সে তো জানে না, তাহলে কি বললো। তো এই যে বলা হয়েছে টু সিম টু নো দ্যাট ইজ হি ডোথ নট, মানে তোমার একটা ভান করতে হবে যে তুমি সব কিছু জানো, এরকম একটা ভান নিতে হবে। হিস্টোরিক্স মেক্স এ ম্যান ওয়াইজ, যারা ইতিহাস জানে তারা অবশ্যই জ্ঞানী হয়। পোয়েসি, উইটি, দ্য ম্যাথমেটিক্স, এবার সাবটেল নেচার, ফিলোসফি, ডিপ মোরাল গ্রে, লজিক অ্যান্ড রিটোরিক্যাল, অ্যাবেল টু কন্টেন্ট অ্যান্ড অ্যাবান্ট স্টাডি ইন এ মরাস। এইটা হলো আমাদের একটা ল্যাটিন ওয়ার্ডে লেখা, এটাকে বলা হয় আচরণবিদ্যা। নেই দেয়ার ইজ নো স্টোন, আমাদের কোনো বাধা থাকবে না। অর ইম্পিডিমেন্ট, আমাদের অন্তরায়। ইন দ্য উইট বাট মে বি ওর্থ আউট বাই ফিফথ স্টাডিজ লাইক অ্যাজ ডিজিজ of the body man have appropriate exercise। এখন আমাদের বডিরও কিছু এক্সারসাইজ আছে, সেইগুলো এখন আমরা দেখাবো। যে বলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেঞ্জ, এই যারা ক্রিকেটে বলিং করে, যারা তোমরা বলে থাকো বলার, সে বলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেঞ্জ, তাদের পিঠে পাথর বা তাদের মূত্রথলিটা ভালো থাকে। অ্যান্ড শুটিং ফর দ্য লাঞ্চ অ্যান্ড ব্রেস্ট, এই যে শুটিং যারা গোলাগুলি করে থাকে বা যারা রাইড করে থাকে, তো তাদের ফুসফুস এবং বুকটা ভালো থাকে। তোমরা যা জেনে থাকবা আমাদের বাংলাদেশে যে এসএসএফ আছে, এসএসএফ নেওয়া হয় পুলিশ, সেনাবাহিনী, আনসার, নৌবাহিনী, প্রত্যেকটা বাহিনী থেকে যারা চৌকস এবং যারা অনেক ট্যালেন্ট, অনেক পরীক্ষার মাধ্যমে নিতে হয়। যে তোমরা জেনে থাকবা যে দেখবা টিভিতে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে যারা গার্ড দিয়ে থাকেন এসএসএফ, এসএসএফ আল্লাহ ইজ দ্য বেস্ট প্রোটেক্টর, তাদের একটা স্লোগান থেকে থাকে যে তারা একজন এসএসএফের সদস্য, তারা গাড়ি চালিয়ে যাবে প্রধানমন্ত্রীকে নিয়ে বা রাষ্ট্রপতিকে নিয়ে, সামনে কোনো ঝামেলা হলে তারা হলিউড স্টাইলে তাদের গাড়িটা মুভ করতে পারে, বিমানে বসে তাক করে গুলি করতে পারে। এরপর তারা দেখা যায় সেকেন্ডে 30 সেকেন্ডে হয়তো তারা 8টা গুলি ছোড়ে, মানে দ্যাট মিনস চৌকস। সেইখানে বলা হয়েছে এই যে যারা শুটিং করে, গোলাগুলি করে, ফর দ্য লাঞ্চ, তাদের ফুসফুস এবং এই ব্রেস্ট এগুলো ভালো থাকে। জেন্টেল ওয়াকিং ফর দ্য স্টোমাক, জেন্টেল ওয়াকিং যেরকম আমি কিছুদিন সকালবেলা হাঁটি, যাদের একটু পেট বেড়ে যায় বা ভুঁড়ি বেড়ে যায় তারা একটু সকালবেলা হাঁটে। জেন্টেল ওয়াকিং ফর দ্য স্টোমাক, পেটের জন্য ভালো হয়। এর বলেছেন রাইডিং ফর দ্য হেড, যারা ঘোড়া চালায় তাদের একটা মাথার একটা ব্যায়াম হয়ে যায়। অ্যান্ড লাইক এরকমের অনেক ব্যায়াম আছে। সো ইফ এ ম্যানস উইট বি ওয়ান্ডারিং, যদি একটা মানুষ এলোমেলোভাবে বিচরণ করে, অনেক সময় আমারও হয় বা তোমাদের হয় যে কিছু ভালো লাগতেছে না, একটু খারাপ লাগতেছে, এখন তোমার দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে, হ্যালুসিনেশন, তুমি কি করবা? তুমি কি শপিংয়ে যাবে, না রেস্টুরেন্টে খেতে যাবে, না কোনো একটা নদীর পাড়ে ঘুরতে যাবে, অথবা যদি কোনো প্রিয় মানুষগুলা থেকে থাকে তাদের সাথে মিট করবে কিনা, এরকম বলা হয়েছে। বি ওয়ান্ডারিং, যদি তুমি এলোমেলোভাবে বিচরণ করো, ভালো লাগে না, লেট হিম স্টাডি দ্য ম্যাথমেটিক্স, যদি তোমার মনটা খারাপ থাকে, ভালো লাগে না, তাহলে তুমি অঙ্ক করতে বসে যাও। বিষয়টা বুঝতে পারলা? তোমরা কি করো, গান শোনো। আর এই ভদ্রলোক কি বলছেন, ফ্রান্সিস বেকন কি বলেছেন যে লেট হিম স্টাডি দ্য ম্যাথমেটিক্স, তুমি অঙ্ক করতে বসে যাও। ফর ইন ডিমনস্ট্রেশন, যদি তোমার অঙ্কটা না মিলে বা তোমার কনসেন্ট্রেশনটা না নিতে পারো, ইফ হিজ উইট বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটল হি মাস্ট বিগিন অ্যাগেন, তুমি আবারও অঙ্কটা করো। ইফ হিজ উইট বি অ্যাক্ট টু ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্স, যদি তুমি তোমার ভিন্নতা খুঁজে না পাও, লেট হিম স্টাডি দ্য স্কুল ম্যান, তাহলে তুমি পড়াশোনা করতে যাও একজন শিক্ষকের কাছে। এখন স্কুল ম্যান দ্যাট মিনস একজন শিক্ষক। তো স্কুল শিক্ষকের কাছে কেন যাবে একটু পরে আসতেছি আমরা, দেখো। ফর দে আর চিমনি সেক্টর, তারা মালির কাজ করে। এখন আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি একজন মালির কাজ কি, তোমরা ইজিলিভাবে বলবে যে একজন মালির কাজ হলো মাটি, একটা বীজ বপন করার জন্য মাটিটা মানে প্রস্তুত করা,
বীজ বপন করা, বীজ বপন করার পরে যদি সেখানে আগাছা টাগাছা অনেক কিছু জন্মায় সেটাকে কেটে সেটে পরিষ্কার করা, এটা সেম পজিশন। তো এইখানে বলা হয়েছে যে আমাদের এক স্কুলম্যান, এই যে ধরো তোমরা ফার্স্ট ইয়ার আমার সাথে যারা এডমিশন নিয়েছো, ফোর্থ ইয়ার পর্যন্ত নিয়ে যাই, তোমরা, আমি হলাম একজন স্কুলম্যানের কাজ করি, দ্যাট মিনস আমি হলাম একজন চিমনি সেক্টরে কাজ করে থাকি, যে মালির কাজ। তো এই যে বলা হয়েছে স্কুলম্যান, লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান, একজন শিক্ষকের কাছে করে চলে যাও, কারণ ফর জন্য ফর দেয়ার চিমনি সেক্টর, তিনি মালির কাজ করে থাকেন। ইফ হি বি নট অ্যাপ টু বেটার ওভার ম্যাটার্স অ্যান্ড টু কল আপ অন থিংস টু প্রুভ অ্যান ইলিস্ট্রেশন, চিহ্নিত করবে। অ্যানাদার, লেট হিম স্টাডি দ্য লয়ার কেস, তারপর যদি তোমার না হয় তাহলে তুমি দেখা যাবে যে তুমি লয়ার কেস, দ্যাট মিনস তুমি আইন বিষয়ে পড়তে যাও। সো এভরি ডিফেক্ট অফ দি মাইন্ড অ্যাওয়ে হ্যাভ এ স্পেশাল রিসেপ্ট, আমাদের প্রত্যেকটা এভরি ডিফেক্ট, প্রত্যেকটা সমস্যার জন্য মাইন্ড অ্যাওয়ে হ্যাভ এ স্পেশাল রিসেপ্ট, প্রত্যেকটার জন্য এক একটা বিষয়ের উপরে আমাদের স্পেশাল ব্যতিক্রমধর্মী এবং প্রত্যেকটার উপরে একটা সমাধান দিয়ে থাকে বা সমাধান আছে। তো আমি যে বিষয়টা এখন একটু আমরা সামারিটা একটু বলে আসি, পিছন দিক থেকে একটু যাও। এই যে আমাদের ফ্রান্সিস বেকন যে যে বিষয়গুলো নিয়ে কথা বলছেন, ফ্রান্সিস বেকন ইজ রিটেন বাই অফ স্টাডিজ, ফ্রান্সিস বেকন যত লেখাগুলো লিখেছেন সব অফ দিয়ে শুরু করেছে, এই একটা প্রথমটা নয়, একটা পয়েন্ট। তারপরে এখানে বলা হয়েছে স্টাডি সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি, পড়াশোনাটা আমাদের ডিলাইট, আনন্দ দিয়ে থাকে, অর্নামেন্ট সাজসজ্জা করে থাকেন, অ্যান্ড অ্যাবিলিটি সামর্থ্যবান করে তোলে। এরপরে সেই দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট, আনন্দটা কখন দেয়, যখন একটা মানুষ প্রাইভেটনেস সময়, তার ব্যক্তিগত সময়টায় আনন্দ পেয়ে থাকে। এরপরে অ্যান্ড রিটার্নিং, এবার অর্নামেন্টটা কখন হয়, যখন একটা মানুষ যুক্তি তর্ক করে, যেমনটা এক কলেজ আর এক কলেজের সাথে, দুই কলেজ যখন পক্ষ দল এবং বিপক্ষ দল তারা তর্ক বিতর্ক করে, তখন তারা খুব সুন্দর সুন্দর অর্নামেন্ট যুক্তিতর্ক ব্যবহার করে তারা জিতে। এরপরে অ্যান্ড ফর অ্যাবিলিটি ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন, এবং এটা সামর্থ্যবান করে তোলে কখন, যখন সে একটা বিষয় নিয়ে বুঝতে পারে এবং জাজমেন্ট করতে পারে, বিচার কার্য করতে পারে। তাহলে প্রথমে আমরা এই তিনটার সংজ্ঞা পেলাম, পরবর্তীতে আমরা দেখব তিনটা ব্যক্তির কথা বলা হয়েছে। কারাপ্টি মেন কন্টেম্প্ট স্টাডি, চালাক চতুর মানুষ পড়াশোনাটাকে অভিযোগ করে। এরপর বলা হয়েছে সিম্পল ম্যান অ্যাডমিট দেম, সিম্পল ম্যান যারা সাধারণ মানুষ তারা প্রশংসা করে। অ্যান্ড ওয়াইজ মেন, তারা যারা জ্ঞানীরা তারা চুপে চাপে পড়াশোনাটাকে ব্যবহার করে, তারা কোনো ধরনের হইউল্লা ঝামেলা ঝঞ্ঝাট মানুষের সাথে কন্ট্রাডিকশনে জড়ায় না। এরপরে বলা হয়েছে সাম বুকস আর টু বি টেস্ট, কিছু বই আমাদের স্বাদ নিতে হবে, আদার টু বি স্যালুড, কিছু বইয়ের গলদগল মুখস্থ করতে হবে, অ্যান্ড সাম ফিউ টু বি চিউড, কিছু বই চাবাই খাইতে হবে। চাবিয়ে খাওয়াটা তো বুঝছো। এরপর বলা হয়েছে রিডিং মেক দ্য ফুল ম্যান, পড়াশোনাটা একটা মানুষকে পরিপূর্ণতা দেয়। কনফারেন্সে রেডিম্যান, সভা বক্তৃতা একটা মানুষকে প্রস্তুত করে। আমি প্রস্তুত করাতে আগেই বলে দিয়েছি যে সভা বক্তৃতা কীভাবে একটা মানুষকে প্রস্তুত করে। অ্যান্ড রাইটিং অ্যান্ড এক্সাক্টমেন্ট, যখন তোমরা আমার সাথে অফলাইনে বা অনলাইনে ভর্তি হবে, যখন অনলাইন স্টুডেন্টদের তো গুগল মিটে ক্লাস নেব, এবং অফলাইনে তো আমি দাঁড় করিয়ে মুখে মুখে পড়া নেই, এবং লেখাই রাইটিং অ্যান্ড এক্সাক্টমেন্ট। রাইটিং বলা হয়েছে যে যখন একটা মানুষ লেখে তখন তার পরিপূর্ণতা হয়, যেমনটা আমি এই যে তোমার কয়েকদিন আগে ফার্স্ট ইয়ার একটা পরীক্ষা নিয়েছি, তো গভর্নমেন্ট উমেন্স কলেজে একটা মেয়ে ফার্স্ট হয়েছেন, ওর হল বৃষ্টি দিয়ে। এই যে ধরো একজনকে পরীক্ষা নেওয়া, তাকে একটা উৎসাহ দেওয়া, তাকে একটা ব্যাগ গিফট করা, এই বিষয়গুলোকে বলা হয় রাইটিং অ্যান্ড এক্সাক্টমেন্ট। যখন একটা মানুষ লিখে বা পরীক্ষা দেয় তখন তার পরিপূর্ণতা আসে। এই কারণে তো আমাদের দেশে পরীক্ষা ব্যবস্থা আছে, লিখতে হয়, মুখে দিলে হবে না, লিখতে হবে খাতায়। এরপরে বলা হয়েছে এরপরে যদি তোমার ভালো না লাগে, এলোমেলোভাবে তুমি প্রদর্শন করো, তখন তোমার ভালো না লাগে, তখন তুমি লেট হিম স্টাডি দ্য একজন স্কুলম্যান, একজন শিক্ষকের কাছে যাও, কারণ শিক্ষক হলো একজন মালির কাজ করে থাকে,
তারপরে যদি তোমার ভালো না লাগে তারপরে তুমি আবারও পড়তে বসো, তারপরে যদি ভালো না লাগে স্টাডি দ্য লয়ার কেস, তুমি আইন বিষয় পড়তে যাও। এরকম আমাদের প্রতিটি বিষয়ের উপরে একটা ব্যায়াম আছে, এই বিষয়টা এখানে আমাদের বলতে চেয়েছেন। তো আমি বুঝিয়ে দিলাম, তারপরে যদি তুমি না বুঝো আমাকে অবশ্যই কমেন্টসে আমাকে যদি তোমরা কেউ কোশ্চেন করো অবশ্যই আমি সলভ করে দিব যে কোনো ধরনের সমস্যা। এরপরে কিওয়ার্ডস, তো এইগুলা বেকন ওয়াজ বর্ন ইন 1561 ইন লন্ডন, বেকন জন্মগ্রহণ করেন 1561 সালে লন্ডনে। হি ডাইড ইন 1626, 1626 সালে তিনি মারা যায়। হি ওয়াজ অ্যান এসিস্ট অ্যান্ড ফিলোসোফার, তাকে বলা হয় একজন এসিস্ট এবং ফিলোসোফার। হি বিলংস টু দ্য এলিজাবেথান পিরিয়ড। এরপরে হি ইজ ফেমাস ওয়ার্কস, এই বিভিন্নগুলো আছে। তো এইগুলা আসলে তোমরা একটু এক পলক দেখে নাও, এগুলো আমি যখন আমার অফলাইনে স্টুডেন্টদেরকে ডিটেলস আরও বুঝিয়ে দেই। এরপরে অফিস স্টাডিজ সম্পর্কে আমরা একটা সামারি বলে থাকি যে অফিস স্টাডিজ ইজ এ ফেমাস অ্যান্ড এডুকেটিভ এসে রিটেন বাই ফ্রান্সিস বেকন। এটা আসলে বিস্তারিত, কারণ আমাদের ভিডিওটা একটু ছোট হতে হবে, এ কারণে আমি এবং সময় স্বল্পতার কারণে আমি তোমাদের এই বিস্তারিতটা সামারিটা পড়ালাম না। কিন্তু আমি যেভাবে পড়িয়ে দিচ্ছি মনে হয় যে সামারিটার 2 থেকে একবার পড়লেই ইনশাল্লাহ তোমাদের এইটা থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসলে তোমরা আনসার করতে পারবা ইনশাআল্লাহ। এরপরে আমরা যে কোনো টপিকস যখন আমরা পড়িয়ে থাকি এভাবে পার্ট এ, এই যে ব্রিফ কোশ্চেন বলা হয়েছে হোয়াট স্টাইল ডিড বেকন ইউজ ইন রাইটিং হিজ এসে অফ স্টাডিজ, এই রকমের এই একটা কোশ্চেন। বেকন ইউজড অ্যাফ্রেস্টাইল স্টাইল ইন দিস রাইটিং হিজ এসে অফ স্টাডিজ। এরপর ইন হাউ মেনি ক্লাসেস ইন ম্যান ডিভাইডেড ইন অফ স্টাডিজ, তো এইখানে কী কী ম্যান বলা হয়েছে, যে সিম্পল ম্যান, ওয়াইস ম্যান এবং কারাপ্টি ম্যানের কথা বলা হয়েছে। এরপরে আমি তোমাদের পার্ট এতে 6 থেকে 7টা দিলাম। এরপরে পার্ট বি থেকে দিলাম যে কমেন্ট অন দি ইউজ ল্যাটিন ল্যাঙ্গুয়েজ ইন অফ স্টাডিজ। এবছরের জন্য, এবছরে যারা তোমরা পরীক্ষা দিবে তোমাদের জন্য এই পার্ট বিটা এটা খুব ইম্পর্টেন্ট। এরপর আর একটা দিয়েছি হোয়াট ইজ অ্যাপ্রিজম, এটাও খুব ইম্পর্টেন্ট। পার্ট বি থেকে আমরা 2টা দিয়েছি। এরপরে আমরা পার্ট 6 থেকে একটা কোশ্চেন সিলেক্ট করেছি, দেখো। তো এই যে আমরা বলেছি বেকন স্টাইল ডু ইউ ফাইন্ড ইন হিজ এসে অফ স্টাডিজ, এইটা আসুক, অথবা বেকন প্রোজ স্টাইল উইথ রেফারেন্স অফ স্টাডিজ এটা আসুক, বা স্টাইলিস্ট ফিচার্স অফ এ বেকনস প্রোজ অফ স্টাডিজ। এরপর ডিসকাস বেকনস প্রোজ স্টাইল, এরপরে অ্যাডপ্টেড, এরপরে অ্যাপ্রোস্টিক্স। এই যে আমাদের এই যেই কয়টা আছে যেভাবেই আসুক না কেন, এই কয়টার মধ্যে যেটাই আসুক না কেন আমরা এইটা লিখে দিলেই আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ আমাদের সাবজেক্টটা হলো একটা আর্টসের সাবজেক্ট, আমাদের মূল দরকার সঠিক ইনফরমেশন দিয়ে এবং সামারিটা খুব সুন্দরভাবে তুলে ধরা এবং আমাদের লেখার স্টাইলগুলো মেনটেন করে। তো এখানে বলা হয়েছে ফ্রান্সিস বেকন ইজ ফাদার অফ ইংলিশ এসে, was born in 1561 and died in 1626. He belongs to Elizabethan period, in the golden age of English literature. এইভাবে আমি তোমাদের আমাদের এইটুকু দিলাম, আমরা ইন্ট্রোডাকশনে দিলাম। এর পরবর্তীতে অ্যাপ্রোজিয়ামের সম্পর্কে এইটা আমরা একটু ব্যাখ্যা দিলাম। এরপরে আমাদের যে লেখা, আমরা একটা বিষয়ে খেয়াল করব, আমাদের খাতাটা খুব সুন্দরভাবে অর্নামেন্ট করে দিতে হবে, সাজিয়ে দিতে হবে। কারণ তুমি ছেলে না মেয়ে, তুমি কোন কলেজ, কোথা থেকে আসছো, এই বিষয়টা বা তোমার চেহারাটা কেমন, এই বিষয়টা আমাদের খাতার উপরে থাকবে না এবং তোমার চেহারাটারও প্রতিফলন থাকবে না। তোমার মেন্টালি সুচিন্তা এবং টেকনিক্যালি যে তুমি বুদ্ধিমান এবং মেরিটোরিয়াস, ওইটাই তোমার খাতার উপরে সেইটা একটা লিপিবদ্ধ করে এবং সেটা রিপ্রেজেন্ট করে আসতে হবে। তো যখন তুমি পোয়েট্রি বা প্রোজ লিখবে, যখন তুমি এভাবে কবিতার লাইন অথবা প্রবন্ধর লাইনগুলো অ্যাড করবে, তখন এক্সামিনার বুঝবে, তোমার খাতাটা দেখে সে প্লিজড হবে এবং বুঝবে যে হ্যাঁ তুমি পড়াশোনা করেছো। তো এই প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দিলাম, তারপরে রিডিং মেক দ্য ফুল ম্যান, কনফারেন্সে রেডি ম্যান, রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, crafty man contempt study, simple man admire them, and wise men use them. Some books are to be tested, other to be saluted, and some few to be chewed and digest. এই আমরা কবিতার লাইনটা অ্যাড করলাম, একটু গ্যাপ দিলাম, এখানে কিন্তু একটা স্পেস দিব। দেওয়ার পরে
এইটার ব্যাখ্যাটা আমরা এখানে এই দিলাম। হ্যাঁ, এরপরে এই একটা স্টেপ দিন, এইভাবে স্টেপ স্টেপ দিবে। এরপরে স্টাডি সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি, রিডিং নট টু কন্ট্রাডিক্ট, নট টু বিলিভ অ্যান্ড বাট টু ওয়েজ অ্যান্ড কনসিডার। এই কবিতার দুইটা লাইন দিবে, এটার আবার আমরা ব্যাখ্যা দিলাম। এরপরে ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক টু ন্যাচারাল প্লান্টস দ্যাট নিড টু প্রুভিং বাই স্টাডি অ্যান্ড ডিস্টেলড বুকস আর লাইক ডিস্টেলস ওয়াটার ফ্লাশ, এই আবার দিলাম, এইটার আবার ব্যাখ্যা দিলাম। এরপরে হিস্ট্রি, মেক ম্যান ওয়াইজ, পোয়েটিস উইটিস, দ্য ম্যাথমেটিক্স, সাবটাইটেল, ন্যাচারাল ফিলোসফি, ডিপ মোরাল, গ্রেভ অ্যান্ড লজিক্যাল অ্যান্ড টু রিটোরিক্যাল, অ্যাবেল টু কন্ট্রান্ট, এইটু আমরা দিলাম। এরপরে আবার এটা ব্যাখ্যা দিলাম এবং এই শেষ মুহূর্তে একটু সাম আপ দিয়ে আমরা উপসংহার দিয়ে এটাকে শেষ করলাম। তো এইভাবে যদি আমি যদি তোমাদের রেট মার্ক দিলাম, রেট মার্ক দিয়ে আসলে কাউন্ট করে দিলাম, আসলে তোমরাও কান্না রেট মার্ক দিয়ে বসো, আমি এটা উঠিয়ে ফেলি। তো আমরা যদি এইভাবে আমাদের প্রতিটি টপিক্স থেকে পার্ট সি থেকে আমরা একটা পড়বো আর পার্ট বি থেকে দুটো পড়বো। তো এভাবে যদি আমরা পড়ি এবং প্রতিটা টপিক্স প্রথমে কবি পরিচিতি, তারপরে আমাদের ওই গল্পটার আমরা একটা সামারি পড়বো, সামারি পড়ার পরে দেন আমরা কিওয়ার্ডস পড়বো, এরপরে পার্ট এ পড়বো, পার্ট বি পড়বো, পার্ট সি পড়বো। আমাদের এইভাবে সিকোয়েন্স অনুযায়ী আমরা প্রতিটি ক্লাস নিয়ে থাকি। তো তোমরা আমাকে জানাবা তো আমাদের ক্লাস কেমন লাগলো, এবং তোমাদের যদি আমি উৎসাহ পাই তাহলে আমি আরও তোমাদের ইউটিউবে ভিডিও ছাড়বো, আর যদি উৎসাহটা না পাই তাহলে কিন্তু আর ছাড়বো না। আর একটা বিষয় হলো আমাদের এডমিশন ইজ ওপেন, কারণ থার্ড ইয়ারের পরীক্ষা সামনে, থার্ড ইয়ারের পরই আমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা নিবে। তো তোমাদের হাতে খুবই সময় কম, আমরা অনলি ফর 3 মাসের একটা কোর্স নেব। 3 মাসের কোর্সে আমরা পোয়েট্রি, প্রোজ, রিডিং স্কিল, রাইটিং স্কিল এবং নন মেজর দুটো, কারণ তোমাকে ভালো একটা স্কোর করতে হলে আমার 6 সাবজেক্টই পড়াতে হবে এবং আমি 6 সাবজেক্টই পড়িয়ে থাকি। যদি তোমরা আমাদের কোর্সে ভর্তি হতে চাও তাহলে কমেন্টসে এবং অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। আমাদের অ্যাডমিশন ইজ ওপেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।